মোটামুটি যতগুলো যতগুলো ওয়েল্ডিং প্রসেস আছে, তো মোটামুটি আমাদের কমন যে আমি চারটা প্রসেস দেখিয়েছিলাম, যে এসএমএডাব্লিউ, জিটিএডাব্লিউ, এফসিডাব্লিউ এবং জিএমএডাব্লিউ। এই প্রসেসের মধ্যে মোটামুটি একটা প্রসেসের যে এটার প্রিন্সিপাল কিভাবে কাজ করে এবং এটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এই ওয়েল্ডিং থেকে নেক্সট যে প্রশ্নটা আমাদের সবার মাথায় আসতে পারে যে আমি যদি এই প্রসেসে ওয়েল্ডিং করি, দেন এই প্রসেস থেকে আমার কি কি ধরনের যেটা আমি প্রথম তখন বললাম ডিফেক্টস বা আমার ইমপারফেকশন এ আসতে পারে। তো এই ক্ষেত্রে আমার আমি যদি এসএমডব্লিউ এর প্রসেসে ওয়েল্ডিং করি, তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে কমন যে যেটাকে আমি ডিফেক্ট বলে থাকি, পোরোসিটি। এটা খুব সবাই, এটা আমরা যারা ওয়েল্ডিং এ কাজ করছি বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি তারা মোটামুটি সবাই এই টার্মটার সাথে পরিচিত, পোরোসিটি। এবং পোরোসিটি এটা এবং হচ্ছে যে আমার এসএমডব্লিউ তার ওতপ্রোতভাবে জড়িত। যদি এসএমডব্লিউ প্রসেস হয়ে থাকে সেখানে পোরোসিটিটা খুব কমন একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওয়েল্ডারের স্কিল এবং তার আশেপাশে যে ওয়েল্ড এনভায়রনমেন্ট থাকে তো সেটার উপর অনেক ডিপেন্ড করে থাকে। তারপরে লং আর্কিং, আর্ক ব্লো, স্ল্যাগ ইনক্লুশন, যেটা আমি বললাম যে স্ল্যাগ এটার অনেকটা একটা এসএমডব্লিউ প্রসেসের সবচেয়ে বাজে একটা ব্যাপার হচ্ছে এটা স্ল্যাগ, যেই স্ল্যাগ। বাট এটার একটা একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে আমরা যখন স্ল্যাগটা উৎপন্ন হয়, কারণ হচ্ছে যে এই ওয়েল্ডিংটা যখন হয়, ওয়েল্ডিং বেজ মেটালের সাথে এই ওয়েল্ড মেটালটাকে সেই সাথে সাথে এনভায়রনমেন্টের স্পর্শে আসতে দেয় না। তো এটাকে যে সেই সলিডিফাইং ক্র্যাক থেকে সলিডিফাইং যে ক্র্যাক হওয়ার যে একটা ইন্টেনশন থাকে, সেটা থেকে রক্ষা করা হচ্ছে এই স্ল্যাগের ওয়ান অফ দ্য কাজ। আমরা বলতে পারি যে হ্যাঁ, শুধু শুধু স্ল্যাগ আসতেছে, স্ল্যাগটা তো তাহলে আমি স্ল্যাগ বা যে ফ্লাক্স সেটা না রাখলেও পারতাম। বাট এটারও কিন্তু একটা পারপাস আছে যে কেন আমার স্ল্যাগ আসছে বা স্ল্যাগটা আমার কিভাবে কাভার করতেছে আমার ওয়েল পুলটাকে, আমার ডাইরেক্ট এনভায়রনমেন্টের সাথে সংস্পর্শে আসতে না আনটিল কুল ডাউন হওয়া পর্যন্ত। যদি আমি এর মধ্যে না আসে তখন আমার সলিডিফাইং ক্র্যাক বা হাইড্রোজেন ইন্ডিউসড ক্র্যাকের একটা ভালো পসিবিলিটি থেকে যায়। তো আমি যেটা আবার কন্টিনিউ করছিলাম যে আমার এসএমডব্লিউ প্রসেসে আমাদের কি ধরনের আমরা ডিফেক্টস এর সাথে এনকাউন্টার হতে পারে, যেটা বললাম যে পোরোসিটি, দেন আর্ক ব্লো, স্ল্যাগ ইনক্লুশন, ইনএডুকেট জয়েন্ট পেনিট্রেশন। অনেক সময় দেখা গেছে যে এটা যেহেতু আমার এটা পেনিট্রেশন অনেক সময় ভালো মতো আমার জায়গার মধ্যে পৌঁছতে পারে না, তো দেখা গেছে দুইটা জয়েন্টের মেটিং পার্টের মধ্যে কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যেতে পারে। দেন হচ্ছে আমার ইনকমপ্লিট ফিউশন, আর্ক স্ট্রাইক, যেটা নিয়ে আমরা কথা বললাম যে আর্ক স্ট্রাইকটা সবচেয়ে বেশি আসে আমার এই প্রসেসটাতেই, সেমিডাব্লিউ প্রসেসে। দেন হচ্ছে ওভারল্যাপ, আন্ডারকাট, ক্র্যাকিং, ইমপ্রপার ওয়েল প্রোফাইল। তো মোটামুটি এই 7-8 রকম, 8-9 রকম যতগুলো আমি আমাদের কি বলে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ আমরা এনকাউন্টার করে থাকি এসএমএডব্লিউ প্রসেসের সাথে যেসব ডিফেক্ট গুলা জেনারেট হতে পারে। তো মোটামুটি এই অনেকগুলা প্রসেস জেনারেট হয় এই এসএমএডব্লিউ প্রসেসের মাধ্যমে। তো সিমিলারলি জিটিএডব্লিউ প্রসেসের যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এটার থেকে অনেক ধরনের ডিফেক্টস এর দেখা দেয়। জিএমএডব্লিউ প্রসেসেও তাই, এবং এফসিএডব্লিউ প্রসেস, মোটামুটি সবগুলো প্রসেসেই যেমন তার অ্যাডভান্টেজ রয়েছে এবং অপর দিকে তার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং তার অনেক ধরনের ডিফেক্টস আছে। অনেক সময় কমন ডিফেক্টস গুলো তারা শেয়ার করে থাকে, আবার অনেক সময় দেখা গেছে যে যেমন টাংস্টেন ইনক্লুশন, এটা শুধুমাত্র আমার যে আমি টাংস্টেন ইউজ করে থাকি, লাইক আমার জিএমএডব্লিউ প্রসেস বলি বা আমি সরি আমার জিটিডব্লিউ প্রসেস, তখন আমার টাংস্টেন ইনক্লুশন চলে আসবে। এই ধরনের ডিফেক্ট, এই ধরনের ডিফেক্টস কিন্তু আমার এসএমডব্লিউ প্রসেস বা এফসিডব্লিউ প্রসেসে আসবে না। আবার স্ল্যাগ ইনক্লুশন আমি যেটা বলছি, স্ল্যাগ ইনক্লুশনটা কখনোই জিটিডব্লিউ প্রসেসে আসবে না। তো এই ধরনের কিছু কিছু কমন ডিফেক্টস আছে, আবার কিছু কিছু তাদের নিজস্ব ডিফেক্টস আছে, শুধুমাত্র সার্টেন কিছু প্রসেস যখন আমরা ইউজ করে থাকি তখন ওই প্রসেস গুলোতে দেখা যায়। তো আমি আরেকটা ব্যাপার হচ্ছে যে খুব মজার ব্যাপার, যেটা ওয়েল্ডিং এর যখন কথা বলছিলাম যে রেসিপি নিয়ে কথা বলতেছিলাম যে একটা ওয়েল্ডিং কিভাবে করব এবং ওয়েল্ডিং কিভাবে আমাকে গাইড করবে। তো আমরা যেটা বললাম যে ডাব্লিউপিএস, ডাব্লিউপিএস হচ্ছে ওয়েল্ডিং প্রসিডিউর স্পেসিফিকেশন। আমরা যদি আসমি সেকশন 9, যেটা আমরা সবচেয়ে কমন আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করে থাকি, আসমি সেকশন 9 মানে হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। আমাদের নূর হয়তো আপনাদের সাথে শেয়ার করেছে যে প্রথম ইন্ট্রোডাকশন স্লাইডে আমাদের যত ধরনের কনস্ট্রাকশন বডি আছে, লাইক আসমি, দেন হচ্ছে এপিআই, দেন হচ্ছে বিএসইএন। তো সবগুলো ইন্ডাস্ট্রি মোটামুটি যে প্রমিনেন্ট বা সবচেয়ে মোটামুটি যে পপুলার যে কোড গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সেগুলোতে আমরা মানে একটা কোড কিভাবে ইন্টারপ্রিট করতে হয়।
আপনি হয়তো পড়ে পড়ে যাবেন, যেটা আমাদের ক্ষেত্রে হয়তো প্রথম প্রথম হয়েছে, বা অনেকের ক্ষেত্রে যেটা প্রথম প্রথম হয়ে থাকে, যে আমরা কোডগুলোকে কি করি, পড়ে যাই। বাট কোড কিন্তু পড়ে মজা পাওয়ার কিছু নেই। এখানে কোনো গল্প নাই, কোনো ধরনের আমাকে কোনো থিওরি বোঝাচ্ছে না, কোনো কিছু বোঝাচ্ছে না, বাট কোডটাকে আমার গাইডেন্স করছে। কিন্তু কোডটাকে তখনই আপনি গাইড হিসেবে ইউজ করতে পারেন যখন কেউ আপনাকে এটাকে শিখাবে বা দেখিয়ে দিবে যে একটা কোড কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে আপনি আপনার কাজের সাথে একটা কোডকে রিলেট করতে পারবেন। তখন যে আপনি কোডটাকে ইন্টারপ্রেট করতে পারবেন। এবং কোড বইগুলো মোটামুটি এক একটা কোড বই 300-400 পেজ বা তার উপর হয়ে থাকে, 600 পেজ হয়ে থাকে। কোনো ব্যক্তির পক্ষে একটা 600 পেজের কোড সম্পূর্ণ মেমোরাইজ করা পসিবল না। বাট আমরা যেটা করতে পারি ম্যাক্সিমাম, কোন পয়েন্টে আমাদের কোনটা প্রয়োজন, কোন ব্যাপারটাকে আমাদেরকে ইন্টারপ্রেট করা প্রয়োজন, সেই ব্যাপারটা যদি আমাদের মাথায় থাকে, দেন ওইভাবে যদি আমরা কোড বুককে ইন্টারপ্রেট করা শিখি, দেন আমরা খুব সহজে একটা কোড বুকে ইন্টারপ্রেট করতে পারবো, বা আমরা কোড বুকের সাথে রিলেট করে আমাদের কাজকে কম্পেয়ার করতে পারবো, বা এটাকে আমরা আমাদের লাইফে ইউজ করতে পারবো। তো আসমি সেকশন 9 QW 40482, এইখানে কিউডাব্লিউ এই ক্ষেত্রে দেখানো হয়েছে যে একটা সাব ডাব্লিউপিএস, একটা স্যাম্পল ডাব্লিউপিএস দেওয়া আছে, যে একটা ডাব্লিউপিএস এ কি কি থাকতে পারে। তো আমরা যদি দেখি একটা ডাব্লিউপিএস এ কি কি থাকতে পারে, যে অর্গানাইজেশন নেম থেকে শুরু করে প্রথম পার্টটা যেটা আছে, যে জয়েন্ট ডিজাইন কিভাবে হবে এবং এটা রুট স্পেসিং কতটুকু থাকবে। তারপর আমাকে এটাকে ওয়েল্ডিং করার জন্য কি ব্যাকিং প্রয়োজন হবে কি হবে না। আমরা অনেক সময়, আমরা অনেকে যারা ওয়েল্ডিং সাথে পরিচিত, তারা মোটামুটি বেভেল টাইপ জয়েন্ট, ফিলেট টাইপ জয়েন্ট, বেভেল ডাবল ভি গ্রুপ, যে গ্রুপ অনেক ধরনের দেখে থাকে। তো আমার প্রথমে আমার আসতেছে যে আমার এই ডাব্লিউপিএস যে এই রেসিপিটা, সেটা কোন ধরনের জয়েন্টের জন্য অ্যাপ্লিকেবল। দেন আমি যদি সেকেন্ড সেকশনটাতে যাই, যেটা আমি বললাম যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রেসিপির জন্য, ওয়েল্ডিং রেসিপির জন্য, যে আমি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো, কোন ধরনের পি নাম্বার, আমি কোন ধরনের পি নাম্বারের জন্য আমার ম্যাটেরিয়াল গ্রেডের জন্য এই আমার ডাব্লিউপিএস অ্যাপ্লিকেবল, বা কোন ধরনের থিকনেসের জন্য আমার এই ডাব্লিউপিএস অ্যাপ্লিকেবল, বা কত টুক থিকনেসের জন্য আমি এই ডাব্লিউপিএস কি ইউজ করতে পারবো। তো এই ব্যাপারটা, এই যে সমস্ত ব্যাপারগুলা, যেগুলো কিন্তু আমি একটা ডাব্লিউপিএস যেটা রেফার করেছে আজমি সেকশন 9 একটা প্যাটার্ন দেওয়া আছে, সেখান থেকে খুব অনায়াসে পেয়ে যাব। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে আরো দেখা যায় যে QW 404 সেকশনে, যে আমি কোন ধরনের এখানে ফিলার ওয়্যার ইউজ করব, কোন ধরনের ইলেকট্রোড ইউজ করব। দেন আমার যদি আমার অনেক সময় দেখা গেছে যে আমরা ওয়েল্ডিং করার জন্য প্রাইমারি দুইটা প্রসেস ইউজ করে থাকি, অনেক সময় জিটিএডাব্লিউ প্রসেস ইউজ করে থাকি, অনেক সময় জিটিএডাব্লিউ সাথে এসএমএডাব্লিউ প্রসেস ইউজ করে থাকি। তো আমরা দেখতে পারবো যে জিটিএ এই ডাব্লিউপিএস দেওয়া থাকবে যে আমার জিটিএডাব্লিউ প্রসেস দিয়ে আমি কতটুকু পর্যন্ত ওয়েল্ড করব, দেন আমি এসএমএডাব্লিউ দিয়ে কতটুকু ওয়েল্ড করব, আমার রুট হট কিভাবে করব, সমস্ত আমি গাইডেন্স। আমি যদি একদম একজন ওয়েল্ডিং ইন্সপেক্টর হই বা একজন কনস্ট্রাকশন গাই হই, আমার যদি ওয়েল্ডিং জানতে হয় যে হ্যাঁ আমি কিভাবে একটা ওয়েল্ডিং, এই আমাকে দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল, আমি কিভাবে ওয়েল্ডিং করব। আপনি যদি একটা ডাব্লিউপিএস ইন্টারপ্রেট করতে পারেন, বা আপনি একটা ডাব্লিউপিএস রিড করতে পারবেন, আপনার জন্য এই ব্যাপারটা খুবই সহজ। যে আমি এই ম্যাটেরিয়ালের জন্য কোন ধরনের ইলেকট্রোড নিব, কোন থিকনেস নিব, আমার জন্য খুবই সহজ। কারণ আমি আবারও বলছি যে একটা ডাব্লিউপিএস হচ্ছে একটা ওয়েল্ডিং এর জন্য রেসিপি বা মেনু। আপনাকে এখানে সমস্ত কিছু সে এক্সপ্লেন করে দিয়েছে, সমস্ত কিছু খুব ভালোভাবে জাস্টিফাই করে দেওয়া আছে ডাব্লিউপিএস কিভাবে আপনি, জাস্ট আপনার হচ্ছে যে ডাব্লিউপিএস থেকে আপনি কিভাবে রিড করতেছেন, সেটা কত ভালোভাবে রিড করতে পারতেছেন। ওকে। দেন আমি যদি আরেকটা ব্যাপার দেখি, যে আমি যেটা বললাম যে কোন পজিশনের জন্য আমার এই ডাব্লিউপিএস টা অ্যাপ্লিকেবল, বা আমার এখানে যদি আমি প্রি হিটিং করে থাকি, আমার কি ধরনের প্রি হিটিং প্রয়োজন, আমি মিনিমাম কত ডিগ্রি পর্যন্ত আমাকে একটা ওয়েল্ডিং করার আগে বেস মেটালকে প্রি হিটিং করতে হবে। বা অনেক সময় দেখা গেছে যে আমার যদি পোস্ট হিট ট্রিটমেন্ট যেটা করা লাগে, পিডাব্লিউএসটি, হয়তো আমরা অনেকে এই টার্মের সাথে পরিচিত। অনেক সময় দেখা গেছে অনেক ওয়েল্ডিং এর জন্য আমার পিডাব্লিউএসটি প্রয়োজন হয় না। আবার অনেক সময় দেখা গেছে যে আমার সার্টেন একটা থিকনেস হয়ে গেলে বা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য আমার, বা আবার অনেক ম্যাটেরিয়াল আছে যেটার জন্য যেমন আমাদের স্টেনলেস স্টিল বা পিএট ম্যাটেরিয়াল, এটাতে কিন্তু পিডাব্লিউসি করাই যায় না। তো এখন দেখা গেল আপনি একটা হাতে একটা ডাব্লিউপিএস পেয়েছেন, আপনি একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, বাট দেখতেছেন যে এখানে পিডাব্লিউসি রিকোয়ারমেন্ট দেওয়া, যে হ্যাঁ আমার আফটার ওয়েল্ডিং এত ডিগ্রিতে পিডাব্লিউসি করতে হবে। এখন আপনি যদি ডাব্লিউপিএস সম্পর্কে জেনে থাকেন, বা আপনি যদি ওয়েল্ডিং সম্পর্কে জেনে থাকেন, বা ম্যাটেরিয়াল সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার P8 ম্যাটেরিয়াল বা স্টেনলেস স্টিল ম্যাটেরিয়ালের আমার পিডাব্লিউসি সম্পূর্ণ প্রহিবিটেড। তার মানে কি আমার এই ডাব্লিউপিএস বা আমার রেসিপি ভুল আছে এখানে। আমি আমি আপনাদেরকে এটাই বলছি যে শুধুমাত্র যে একটা ডাব্লিউপিএস রিড করা বা ইন্টারপ্রেট করা কিউসির জন্য যে যতটুকু নেসেসারি, একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, একজন ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার জন্য ঠিক ততটুকু ইম্পর্টেন্ট।
তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে কোন ধরনের আমি গ্যাস ইউজ করতে পারবো, বা আমি যদি, আমি যেটা বলে থাকলাম যে আমার ইলেকট্রোড যখন আমি ইউজ করব, প্রথম পাসের ক্ষেত্রে আমি কোন ধরনের ইলেকট্রোড ইউজ করব বা কত ডায়ামিটার ইলেকট্রোড ইউজ করব, এখানে আমার কারেন্টের পোলারিটি কি স্ট্রেট পোলারিটি থাকবে নাকি নেগেটিভ পোলারিটি থাকবে, দেন আমি কত অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করব, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম হিট ইনপুট, যে আমি প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কতটুকু আমি ডিস্টেন্স অতিক্রম করতে পারবো। তো সবগুলো ব্যাপার আমার এই ডাব্লিউপিএস খুব সুন্দরভাবে দেওয়া থাকে, যে আমি এটাকে কোন মেথডে ওয়েল্ডিং করব, স্ট্রিং মেথড না ওয়েভ মেথড। আমি যদি অনেক সময় জিটিএডাব্লিউ ওয়েল্ডিং এর জন্য অনেক সময় অনেকে জানেন যে হোল্ডারের সামনে কাপ ইউজ করা হয়, আমার এই ওয়েল্ডিং এর জন্য ম্যাক্সিমাম এবং মিনিমাম কতটুকু কাপ সাইজ। এখন প্রশ্ন আপনাকে এসে ওয়েল্ডার জিজ্ঞেস করলো যে স্যার আমি এখন এই ওয়েল্ডিংটা করতে যাই, তা আমার এখানে আমি কত কাপ ইউজ করতে পারবো, তখন আপনি অনেক সময় এটা আপনি সরাসরি দেখতে পারেন যে আপনার ডাব্লিউপিএস আপনাকে কি রিকমেন্ড করতেছে, যে কত ডায়ামিটার আপনি ইউজ করতে পারতেছেন। তো তো এই ছিল মোটামুটি আমাদের ওয়েল্ডিং নিয়ে একটা ওভার, আপনাদেরকে দেখা অল্প সময়ের মধ্যে বা অল্প কিছু স্লাইডের মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে ওয়েল্ডিংটা কিভাবে কাজ করে, বা একটা ওয়েল্ডিং ইন্সপেক্টরের রেসপন্সিবিলিটি কি হতে পারে, সে কি কি ব্যাপার হচ্ছে। ওইখান থেকে আমরা একটা প্রসেস নিয়ে কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করেছে, এবং ফাইনালি যে ওয়েল্ডিং এর যে রেসিপি বা ওয়েল্ডিং এর যে যেটাকে থেকে আমি জানবো যে কি ধরনের ওয়েল্ডিং করা যাবে, কি ওয়েল্ডিং করতে, মানে পুরো এন্টার ব্যাপারটা ডাব্লিউপিএস। তো আমি চেষ্টা করেছি আমার যতটুকু জ্ঞান বা আমাদের যতটুকু সময় ছিল, বা মোটামুটি একটু আইডিয়া দেওয়ার জন্য আমি বলবো না, জানানোর জন্য, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য, যে একটা ওয়েল্ডিং এ কি কি আপনার বেসিক ওয়েল্ডিং এ কাজ করবেন, তখন আপনার কি ধরনের আপনার নলেজের প্রয়োজন হতে পারবে, কি ধরনের মেটেরিয়ালস এর প্রয়োজন হতে পারে। তো এইটা ছিল আমাদের আজকের সেশন। তো আমি এখানে বলছি নূর কন্টিনিউ করবো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেটা চেষ্টা করবো সবাইকে বোঝানোর জন্য। থ্যাংক ইউ। Assalamu alaikum. নূর প্লিজ। Thank you, Zahid, for your valuable time. এখন আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কি কোনো কোশ্চেন আছে কিনা এই টপিকের উপর? যদি আপনারা র্যান্ডমলি শেয়ার করতেন, হয়তো আমাদের পার্টিসিপেন্ট এখন আমরা 17 জন দেখতেছি, তো সবাইকে ওয়ান বাই ওয়ান জিজ্ঞাসা করা আসলে টাফ হবে। তো কেউ যদি উইনিংলি বলেন। হ্যাঁ, ইমন। না, মুস্তাফিজ। ইমনের কানেকশনে। ও, মুস্তাফিজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা ভালো উদ্যোগ, বাট আমি একটু জয়েন হতে পারি না, এই জন্য দুঃখিত। আমি আপনাদের পোস্ট ওটা দেখি নাই, আমি ফেসবুকে ঢুকি নাই তো অনেকদিন। ওকে, তো থ্যাংক ইউ। আমার একটু কানেকশন নিয়ে, ঠিক আছে। ওকে মুস্তাফিজ ভাই, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। মুস্তাফিজ কিছু বলতে চান? আপনি হ্যাঁ, মানে আপনার কোনো কোশ্চেন বা এই ব্যাপারে, এই টপিকের উপর কোশ্চেন আছে বা কিছু জানতে চান, বা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি আপনার লাস্ট 4টা স্লাইড দেখছি, তাই আমি কোশ্চেন করতে পারবো না। তো ডাব্লিউপিএস নিয়ে না, যেটা বলছে রাইট বলছে, এটা নিয়ে আমি কোনো কোশ্চেন নেই। আমি ডাব্লিউপিএস থেকে শুরু করছি, ওইখান থেকে শুনতেছিলাম। আমি মাত্র আসছি আর কি, ইয়ে থেকে, ঢাকা থেকে এসে দেখলাম আপনার ক্লাস করতেছে। ঠিক আছে, আমার রাইখেন এটা, ঠিক আছে, গ্রুপে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, মনিরুজ্জামান ভাই বলেন। আমার একটা কোশ্চেন ছিল ভাই, আমরা যখন একটা ডাব্লিউপিএস কোয়ালিফাইড করি তখন আমাদের কি কি ডকুমেন্ট রিভিউ করতে হয়? আহ, জাহিদ। হ্যালো। হ্যাঁ, ক্লারিফিকেশন কোশ্চেন, তুই আনসার দে নাকি আমি দেবো? আচ্ছা, ডাব্লিউপিএস এখন আমি প্রথমে যেটা বলছি যে ডাব্লিউপিএসটা আমার ভেরিফাই করার আগে আমার দেখতে হবে আমার কি ধরনের আমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট।
আমার প্রজেক্ট, আমি যেটা আগে তখনও বললাম যে আমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট হয়তো এক ধরনের ম্যাটেরিয়াল, বাট আমি ডাব্লিউপিএস রিভিউ করে রাখছি আরেক রকম বা কোয়ালিফাই করে রাখছি আরেক রকম। তো আমার সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে ডাব্লিউপিএস, যে আমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট কি, আমার কোন ধরনের ম্যাটেরিয়াল, কোন ধরনের কনজুমেবল আমার আমার প্রজেক্টের জন্য কি বলে যে প্রজেক্টের জন্য রিকোয়ারমেন্ট। এবং সেকেন্ড থিং হচ্ছে পিকিউআর, আমি যে প্রসিডিওর কোয়ালিফিকেশন রেকর্ড, আমার ডাব্লিউপিএস থেকে আমি ডাব্লিউপিএস থেকে থেকে কিন্তু একটা রেঞ্জ দেওয়া থাকে যে হ্যাঁ আমি এত থিকনেস থেকে এত থিকনেস পর্যন্ত ওয়েল্ডিং করতে পারবো, বা এত ডায়ামিটার থেকে এত ডায়ামিটার পর্যন্ত ওয়েল্ডিং করতে পারবো, রেঞ্জ দেওয়া থাকে। বাট আমার কিন্তু একটা ডাব্লিউপিএস রিভিউ করার আগে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পিকিউআর। আমি পিকিউআর আমাকে দেখতে হবে যে আমি যখন একটা টেস্ট ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করেছি, সেটাকে আমি কত থিকনেসের ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করেছি। এক্সাম্পল, আমি যতটুকু থিকনেসের ওয়েল্ডিং করেছি তার থেকে কম থিকনেসের আমি ডাব্লিউপিএস অনেক সময় রিকোয়ার আমার কিন্তু আমি করতে পারবো না। তো আমার দেখতে হবে যে আমার পিকিউআর এর সাথে আমার ডাব্লিউপিএস এর রিকোয়ারমেন্টটা কি। ঠিক আছে, তো আমি পিকিউআর থেকে দেখবো যে আমার ওইখানে দেওয়া আছে আমার যে ডায়ামিটার, লাইক এক্সাম্পল ডায়ামিটার দেওয়া আছে। তো সেখানে আমি কত ডায়ামিটারে একটা ওয়েল্ড টেস্ট করেছিলাম বা একটা ডাব্লিউপিএস এর জন্য টেস্ট করেছিলাম, এবং ওই ডায়ামিটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু আমার ডাব্লিউপিএস এর ডায়ামিটার রেঞ্জটা সেট করব। দেন হচ্ছে যে আমার ম্যাটেরিয়াল, আমি কোন ধরনের ম্যাটেরিয়াল এখানে ওয়েল্ডিং করেছে, এবং কোন ধরনের ম্যাটেরিয়াল ওয়েল্ডিং করার পর আমি কোন ধরনের ম্যাটেরিয়ালটা আমি কোয়ালিফাই করতে পারতেছি। তো আমার জন্য হচ্ছে প্রজেক্ট স্পেসিফিকেশন, পিকিউআর, এবং পিডব্লিউপিএস, যে প্রিলিমিনারি ডাব্লিউপিএস। এই ডকুমেন্ট আমি মনে করি এই তিনটা ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ডাব্লিউপিএস কোয়ালিফাই করার জন্য। এবং হচ্ছে এটা পিকিউআর কোয়ালিফাই করার জন্য যে সাপ্লিমেন্টারি যে ডকুমেন্ট গুলো থাকে, লাইক আরটি রিপোর্টস, ম্যাক্রো এক্সামিনেশনস, দেন হচ্ছে হার্ডনেস টেস্ট, এই এই যে ডিটি রিপোর্ট গুলো থাকে, সেটাও প্রয়োজন আমার একটা ডাব্লিউপিএস কোয়ালিফাই করার জন্য। আমি এত যতটুকু, নোট যদি আরো কিছু থাকে প্লিজ অ্যাড করতে পারেন। আহ, আশা করি থ্যাংক ইউ ভাই। মনিরুজ্জামান ভাই যে কোশ্চেনটা করছে ডাব্লিউপিএস রিভিউ, ডাব্লিউপিএস কি কি রিভিউ করতে হবে, আমার মনে হয় আনসারের ক্লারিফিকেশন এনাফ ইনফরমেশন দেওয়া হয়েছে। তারপরে যদি মনিরুজ্জামান ভাই আর কোনো ডাউট থাকে বা আর কিছু জানতে চান স্পেসিফিকলি তাহলে বলবেন। আরেকটা জিনিস জানার ছিল ভাই, যে আমি যখন আহ, একটা ওয়েল্ডার কোয়ালিফাইড করব, ডব্লিউকিউটি কোয়ালিফাইড করব, তখন আমার কি টাইপের ডকুমেন্ট গুলো রিভিউ করতে হবে? ওয়েল্ডার কোয়ালিফিকেশনের জন্য আপনাকে আমি আচ্ছা নূর, আমি একটু ইন্টারাপ্ট করি। আমাদের মনে হয় আমরা যখন ওয়েল্ডিং নিয়ে হ্যাঁ আরো হ্যাঁ ডিটেলস কথা বলবো তখন এই এ- ব্যাপারটা, কারণ এখন আমি ডাব্লিউপিএস নিয়ে কথা বলছি, এখন যদি পিকিউ আর ডাব্লিউকিউটি নিয়ে বলতে যাই, হয়তো এই ব্যাপারে আপনার আইডিয়া আছে বা অনেকে হয়তো নেই, তখন জিনিসটা সে একটু এখান থেকে তার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবে। তো আমাদের এ- মনে হয় যখন আমরা ফার্দার এলাবোরেটলি ডিসকাস করবো ওয়েল্ডিং এ, তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করবো, এ- ডাব্লিউকিউটি বা আরো যে টার্মস গুলো আছে। এক্স্যাক্টলি আমিও সেটাই বলতে চাইছিলাম। আমার প্ল্যান অনুযায়ী ডাব্লিউপিএস কিভাবে প্রিপেয়ার করতে হয় বা ডাব্লিউপিএস প্রিপারেশনের জন্য কোন ধরনের ডকুমেন্ট দরকার, বাট ইলেকট্রোড সিলেকশন কিভাবে করতে হয়, ম্যাটেরিয়াল সিলেকশন কিভাবে করতে হয়, ইন ডিটেলসে আমরা একটা বা দুইটা সেশন করব ডাব্লিউপিএস নিয়ে। সেম এজ ডাব্লিউকিউটি নিয়েও আমরা একটা বা দুইটা সেশন করব, ডাব্লিউকিউটি কিভাবে করতে হয়, কিভাবে প্ল্যান করতে হয়, তারপর ডাব্লিউকিউটি করার জন্য আমাদের স্পেসিমেন কিভাবে সিলেক্ট করতে হয়, থিকনেস, রেঞ্জ, ডায়ামিটার কিভাবে সিলেক্ট করতে হয়, এই সব ব্যাপারগুলো নিয়ে ওয়েল্ডার কোয়ালিফিকেশন কোন পজিশনে বা কোন রেঞ্জে কোয়ালিফাইড হলে কতটুকু কোয়ালিফাইড হবে, কতটুকু ওয়েল্ডিং করতে হবে, ইন ডিটেলসে আমরা সেশন করবো ইনশাআল্লাহ। যদি আপনারা সবার সাথে থাকেন। হ্যাঁ, হ্যাঁ মনে হচ্ছে আর কোন কোশ্চেন? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আমরা আজকে অনেক সময় হয়েছে অলরেডি, আমরা ক্লোজ করব। পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। জি নূর ভাই, হ্যাঁ ভাই। আগে দুইটা সম্ভবত ক্লাস হয়েছে, ক্লাসগুলো কি রেকর্ড করা আছে? তাহলে আমি প্রিভিয়াস দুইটা ক্লাস করে ফেলতাম, রেকর্ড শুনে ফেলতাম। রেকর্ড ক্লাসগুলা আমি দেখি, ওইগুলা এখনো কিছু এডিট মডিফাই কাজ আছে, ওইটা তো আপনার পুরো র ক্লাস। তো ওইগুলা আমি জি, আমি হয়তো আপনি জানেন কিনা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি ট্রাই করব চ্যানেলে আপডেট করে আপনাদেরকে লিঙ্ক পাঠানোর জন্য, তাহলে ওখান থেকে আপনারা হয়তো ক্লাসগুলা দেখে নিতে পারবেন। কারণ ওকে ঠিক আছে। অ্যাজ ইউজুয়ালি নর্মালি যদি দেই হোয়াটসঅ্যাপে হয়তো এটা থাকবে না, মানে পরবর্তী কোনো ট্রেকিং থাকবে না। তো একটা প্রপার হুম হুম। প্রপার ওয়েতে আমি আপলোড করবো এগুলা, আর হয়তো আপনারা
ওখান থেকে লিঙ্ক পেলে হয়তো সবাই ক্লাসগুলো করে নিতে পারবে। আহ, ওকে। তারপর আর কারো কোনো ক্লারিফিকেশন যদি থাকে আপনারা শেয়ার করতে পারেন, তাছাড়া আমরা ক্লোজ করবো, অনেক রাত হয়ে গেছে, আজকে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক। ওকে, আর কোনো ক্লারিফিকেশন নেই। ধন্যবাদ। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে E8018C3H4R এবং হচ্ছে 7018 এবং 7018-1। তো এটা আমি প্রশ্ন বলে দিয়েছিলাম এবং আশা করেছিলাম যে এটা থেকে আপনাদের কাছে ফিডব্যাক পাবো বা কোনো ধরনের কোয়েরি পাবো, বাট এটা নিয়ে আমি কোনো ধরনের কোয়েরি পাইনি কারোর কাছ থেকে। কেউ কি এ ব্যাপারে কিছু বলতে চান, বা এরকম কোনো আইডিয়া আছে আপনাদের? আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া, আমি একটু বলতে চাই যে E701 এর যে ইলেকট্রোডটা, এটা হচ্ছে আমাদের ব্যাকিং করতে হয়, ব্যাকিং এর রিকোয়ারমেন্ট থাকে। আর হচ্ছে E80, E80 যেটা যেটা বললো H4R, যে ইলেকট্রোডটা বললো ভাইয়া, সেটা হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্ট থাকে, যেটা কিনা আমাদের ব্যাকিং করা লাগে না। ব্যাকিং করা প্যাকিং থাকে, যেটা হচ্ছে আমরা প্যাকেট খোলার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা ব্যাকিং ছাড়া শুধু কিউবারে রেখে আমরা সেটা ইউজ করতে পারবো। আচ্ছা রানা, আপনার উত্তরটা আমি ধরে নেব পার্শিয়াল। ঠিক আছে, এটা এটা আপনার জাস্টিফিকেশন, বাট এটার অ্যান্সার এটা ছিল না। 8018C3H4R, 8018 সেটা তো আমরা জানি যে এটা প্রথম দুটো হচ্ছে যে টেনসাইল স্ট্রেংথ, পরেরটা হচ্ছে 1 দিয়ে হচ্ছে পজিশন, এবং 8 দিয়ে হচ্ছে এটার স্লাগ বা ফ্লাক্সের যে প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস সেটা বোঝানো। C3 হচ্ছে যে এটাতে 1% নিকেল কন্টেন্ট আছে। ঠিক আছে, এবং H4R বলতে এটা বোঝায় যে প্রতি 100 গ্রামসে 4 মিলিলিটার পর্যন্ত এটাতে অক্সিজেন থাকে। কারণ হচ্ছে যে আমার হাইড্রোজেন ইনডিউস ক্র্যাক, এটা যখন আমরা ওয়েল্ডিং এর ডিটেলস ডিসকাস করব তখন এটা আমরা জানবো যে হাইড্রোজেন ইনডিউস ক্র্যাকটা কি। তো হাইড্রোজেন ইনডিউস ক্র্যাকটাকে রেজিস্ট করার জন্য আমরা H4R, বেসিক্যালি লো টেম্পারেচার যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেই ক্ষেত্রে আমরা এই H4R, C3H4R এই ইলেকট্রোডটা ইউজ করে থাকি। এবং আমার আরেকটা প্রশ্ন ছিল যে 7018 এবং 7018-1 এই দুটো ইলেকট্রোডের মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাকে বেকিং করতে হচ্ছে না, একটা বেকিং করতে হচ্ছে, সেটা পরের ব্যাপার, বাট এই দুটো ইলেকট্রোডের সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল যদি দেখি, তাহলে -1 যেটা থাকে সেটাতে 1%, এটা এবং 7018 থেকে 7018-1 পার্থক্য একটা হচ্ছে এটাতে ম্যাঙ্গানিজের কন্টেন্টটা হাই থাকে। এটা ছিল এটার প্রপার একটা অ্যান্সার। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা নূর, আমাদের মনে হয় যদি কারো কোনো কোয়েশ্চেন্স বা কোনো ধরনের query থাকে আমরা তো ক্লাস ক্লোজ করতে পারি। হ্যাঁ, আজকে আমরা ক্লোজ করতে পারি। ওকে।